হুক স্প্যানার। এটা দেখতে এই যে জি এর মতো, এই জি এর মতো, এই জন্য এটার নাম হলো জি স্প্যানার অথবা হুক স্প্যানার। এই স্প্যানারটা অনলি ফর বিডিকিউ পুলির অ্যাডজাস্টমেন্ট পারপাসে আমরা ইউজ করি মেশিনের মধ্যে, শুধুমাত্র বিডিকিউ পুলির জিএসএম অ্যাডজাস্টমেন্ট করার জন্য ব্যবহার করি। আচ্ছা, এখানে বিডিকিউ পুলি দেখা যাচ্ছে, এই যে বিডিকিউ পুলি, এটাকে স্যার জিওএফি বলছে। এই যে এটা আচ্ছা, এটা এটা আমি চেয়ারটা লাগবে, আমি চেয়ারটা একটু ছবিগুলো ভিডিওতে থাকো। আচ্ছা, এটা হলো চা ফলো দিকে যাও। এই যে এটার উপরে একটা এই যে এটাকে টাইট লুজ করা যায়। এই যে ওটার উপর একটা বোল্ট আছে, বোল্ট চিনি, বল্টু চিনি, নাট চিনি। আচ্ছা, কোনটা নাট কোনটা বল্টু? কোনটা যেটা আউটসাইড থ্রেড থাকে এটার নাম কি, বোল্ট আর নাট? ওটাকে নাট। আর যেটার ইনার সারফেসে বোল্ট। আমরা কিন্তু যেটার মধ্যে আউটার সারফেসে থ্রেড থাকে এটাকে বল্টু বলি, বোল্ট বলি। ভুল জানতাম আমরা, তাই না? তাহলে যেটার মধ্যে এটা হলো শ্যাফট, শ্যাফটের উপরে একটা হুক নাট আছে না বোল্ট আছে? নাট আছে, যেটাকে টাইট দেওয়ার ফলে এই জিনিসটা ফিক্স হয়ে যায়। এখানে এই উপরের যে প্লেটটা আছে অথবা উপরের হুইলটা আছে এটা মুভেবল, এটা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে পারে। যদি আমরা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে এটার ভিতরে থাকা যে ব্লকগুলো আছে ব্লকগুলো বাইরের দিকে বের হয়ে আসবে, বের হয়ে আসলে এটা ডায়ামিটার বাড়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে। আর যদি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে এটা ডায়ামিটার কমে। আচ্ছা, ডায়ামিটার কমানো আর বাড়ানো মনের মাধুরী বেশিও হয় না, এখানে একটা নির্দিষ্ট সিস্টেম মেনে করতে হয়। কী সিস্টেমে করতে হয় একটু কথা শুনি। যে ক্যালকুলেশনগুলোর কথা আমরা বললাম সেই ক্যালকুলেশনগুলো অবশ্যই যথেষ্ট অ্যাপ্লাই করার সুযোগ আছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে ওইভাবে করা যায় না। আমরা একটা সিস্টেম জানি, সেটা হলো প্রত্যেক মেশিনের জন্য ইয়ান কাউন্টার একটা রেঞ্জ আছে। আচ্ছা, এদিকে আগে শেষ করি এটা। তাহলে উপরের যে প্লেটটা আছে যেটাকে আমরা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরানোর মধ্য দিয়ে এটা ডায়ামিটারকে কমিয়ে দিই অথবা বাড়িয়ে দিই, সেটার মধ্যে একটা দাগ আছে। এই যে দেখা যাচ্ছে দাগটা, এই দাগটা এখন সেট করলাম 215-তে, 210-এ সেট করা যায়, 205-এ সেট করা যায়, 200-তে সেট করা যায়, 195-তে সেট করা যায়। মানে প্রতি ঘূর্ণনে 5 মিলিমিটার করে কমে। কত মিলিমিটার করে? 5 মিলিমিটার করে কমে। বুঝতে পারছি? আচ্ছা, এই যে বাড়লো, এই যে কমলো, প্রতি এই 5 গজ যদি কমায় তাহলে 5 মিলিমিটার করে কমবে। আর এখানে যে দাগগুলো আছে এগুলো 1 মিলিমিটার করে নির্দেশ করে, ছোটোগুলো 1 মিলিমিটার করে নির্দেশ করে। এতটুকু কি বুঝছি? আচ্ছা, এটাকে নির্দিষ্ট পয়েন্টে সেট করে দেওয়ার পর জি স্প্যানার দিয়ে আমরা এটাকে টাইট করে দিই, এই যে এটাকে এবার ধরে টাইট করে এটা কিন্তু আড়াই দিকে তাকে চোখ বন্ধ করে টাইট করা যায়। এই যে দেখা লাগে, হ্যাঁ, এই যে টাইট করে ফেললাম, এই যে এবার দেখো ফিক্স হয়ে গেছে না ফিক্স? আচ্ছা, আবার এটাকে অন্যদিকে তাকায় খোলা যায়, সহজ, কারণ ওই দিকে থেকে না, সবগুলো জি স্প্যানার সেম, যত ব্র্যান্ডের হোক, যত ব্র্যান্ড বাংলাদেশে আমরা ইউজ করি সবগুলো জি স্প্যানারের মেজারমেন্ট সেম। ওকে, এটা লুজ করে রাখলাম আমরা বিভিন্ন সময় দেখানোর প্রয়োজন। এতটুকু কি বুঝছি? আচ্ছা, এখানে কয়টা? একটা, এখানে একটা, দুইটা, ওই পাশে কয়টা? দুইটা। পজিটিভ ফিডারের সারি কয়টা? দুইটা। তাহলে পজিটিভ ফিডারের মধ্যে বেল্ট কয়টা? দুইটা। তাহলে এখানে চারটা কেন? কেন চারটা? এটা হলো এই যে এটা এখানে যেটা দেখা যাচ্ছে, এটাকে যদি এভাবে যদি প্যারালালি ধরি, জি স্প্যানারকে যদি প্যারালালি ধরি তাহলে কোন টিথপুলি পর্যন্ত, কোন টিথপুলির লেভেলে এটা সেট হয়? উপরেরটা না, নিচের পজিটিভ ফিডারের উপরেরটা। এই যে দেখি, এই যে হয়েছে না, দেখতেছি? আচ্ছা, তাহলে এর নিচে কিন্তু এখানে একটা আছে, সেটাকে যদি লেভেল বরাবর ধরি তাহলে সেটা এটার লেভেলে আসে। তাহলে নিচে একেবারে নিচে যেটা সেটার লেভেল হলো এটা, তারপরে যেটা সেটার লেভেল হলো এটা, তারপরে 3 নম্বরে যেটা সেটার লেভেল হলো উপরেরটা, ও যে ওখানে যেটা সেটার লেভেল হলো উপরের নিচেরটা। তাহলে এটার লেভেলে একটা বিডিকে পুলি আছে, এটার লেভেলে একটা বিডিকে পুলি আছে, এটার লেভেলে একটা আছে, এটার লেভেলে একটা আছে। কয়টা হলো? 4টা। আচ্ছা, কেন 4টা ব্যবহার করি? আমি এই পজিটিভ ফিডার থেকে সুদে দিলাম এই ফিডারে, তারপরে সিরিয়াল অনুযায়ী এটার পরবর্তীতে সিরিয়াল অনুযায়ী যদি প্যারালালি ফিডিংয়ের কথা চিন্তা করি তাহলে এটার পরে সিরিয়ালে এটা আসে, কারণ এটার পরে এটা দেওয়া যাবে না, কারণ এটার পরে তো এটা অবস্থান, তাই না? এই বরাবর
তারপরে এটা, তারপরে আবার এটার পরে এটার অবস্থান। এই ফিডার থেকে সুতা দিচ্ছি, তারপরে কি এটা ওটা থেকে দিতে পারবো? পারবো না, কারণ এটাকে স্কিপ করা হয়ে যায় তখন। তাহলে এটার পরে এটা, এটা তার মানে সিরিয়াল অনুযায়ী যদি ফিডিংয়ের কথা চিন্তা করি, তাহলে সিরিয়াল অনুযায়ী বটমেরটা আপেরটা, বটমেরটা আপেরটা, বটমেরটা আপেরটা, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই পজিটিভ ফিডার থেকে এই ফিডারের মধ্যে সুতা দিচ্ছি, তাই না? এটাকে বলা হয় ইয়ার্ন ফিডার, এটাকে বলা হয় পজিটিভ ফিডার। এখান থেকে এখানে দিচ্ছি, আর পাশেরটা থেকে এখানে দিচ্ছি। এই মেশিনের মধ্যে যে ফেব্রিক তৈরি করতেছি সেটার নাম হলো সিঙ্গেল লাকোস্ট। সিঙ্গেল লাকোস্টের যদি রিপিট চিন্তা করি, প্রথম কোর্স অল নিট, সেকেন্ড কোর্স নিট এবং টাকের কম্বিনেশন, তাই না? তাহলে ফার্স্ট কোর্সের মধ্যে যখন সুতাটা ফিট করলাম আর সেকেন্ড কোর্সের মধ্যে যদি সুতা ফিট করলাম, কম্পারেটিভলি যদি দুটোটাকে কম্পেয়ার করে, দুটোর রিকোয়ারমেন্ট কি সেম? সেম না। তাহলে এটাকে যে বিডিকিউ ফুলি ঘুরাচ্ছে অথবা এই পজিটিভ ফিডারকে যে বিডিকিউ ফুলি মোশন দিচ্ছে, সেটার ইয়ার্ন ফিডের রেশিও এবং এটার ইয়ার্ন ফিডের রেশিও কি সেম হবে? কারণ ওখানে তো রিকোয়ারমেন্টে কম বেশি আছে। তাহলে দুটাকে সেম পজিটিভ ফিডার থেকে ঘুরানো যাবে? যাবে না। একটাকে ঘুরাতে হবে এক ডায়াবিজিস্ট পজিটিভ ফিডার থেকে, অপরটাকে ঘুরাতে হবে অপর ডায়াবিজিস্ট পজিটিভ ফিডার থেকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যেটা দিচ্ছে সেটা অল নিট, এটা দিচ্ছে নিট এবং টাকের কম্বিনেশন, এটা দিচ্ছে অল নিট। এমন যদি হয়ে থাকে যে চার রকমের কোর্স আছে এখানে, এক কোর্সের মধ্যে শুধু নিট, এক কোর্সের মধ্যে নিট টাকের কম্বিনেশন, এক কোর্সের মধ্যে নিট টাক মিসের কম্বিনেশন, তাহলে সবগুলো কি সেম হবে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে এরকম 3টা অথবা 4টা যদি কোর্সের ভেরিয়েশন থাকে, তাহলে 4টা বিডিকিউ ফ্লো থেকে 4টা পজিটিভ ফিডারকে আলাদা আলাদা সেট তৈরি করে আমরা এইভাবে মেশিনের মধ্যে সুতা ফিট করতে পারবো, যার জন্য এখানে 4টা লাইন দেওয়া আছে। বুঝতে পারছি? সেই ক্ষেত্রে সিস্টেম কি, যেমন আমি এটাকে যদি নিচের দিকে সিলেক্ট করে দিই, এটাকে বলা হয় রিবন, এটাকে বলা হয় সিলেক্টিং রিবন অথবা সিলেক্টিং রিং। যেটাকে যদি নিচের দিকে ফিক্স করে দিই, তাহলে এটা কর্তৃক পজিটিভ ফিডারটা নিয়ন্ত্রিত, উপরটা ফ্রি, এই যে ফ্রি হয়ে গেল। আবার যদি এটাকে উপর দিকে তুলে দেই, তাহলে নিচেরটা ফ্রি হয়ে গেল, উপরটা কর্তৃক এটা নিয়ন্ত্রিত হবে। তো সেই ক্ষেত্রে আমি এই পজিটিভ ফিডারকে প্যারালালি যে বিডিকিউ পুলি থেকে নিয়ন্ত্রণ করব সেটাকে সিলেক্ট করে দিব। এভাবে আমরা এই আলাদা আলাদা কোর্স ওয়াইজ আলাদা 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 লুফের জন্য আলাদা আলাদা সুতার যে রিকোয়ারমেন্ট, সেটাকে আলাদা আলাদাভাবে ফিট করার জন্য বিডিকিউ ফুলের মধ্যে এরকম 4টা সেগমেন্ট আছে বা 4টা অংশ আছে বা 4টা ড্রাইভিং সেট আছে, যেটা দ্বারা আমরা মেশিনের মধ্যে নিডেলের রিকোয়ারমেন্ট তথা লুপ কী ধরনের লুপ হবে সেটার রিকোয়ারমেন্ট অনুযায়ী সুতা সরবরাহ করতে পারি, যার জন্য এখানে বিডিকিউ পুলি 4টা, 2টা পজিটিভ ফিডারের লাইন হওয়া সত্ত্বেও। ঠিক আছে? আচ্ছা, এটা কি বুঝছি? এবার এটাতে আসি। আমাদের 4 ধরনের বেশি কি লাগে না? 4 ধরনের বেশি লাগে না, ম্যাক্সিমাম 2 ধরনের। এই মেশিনের মধ্যে ম্যাক্সিমাম 2 ধরনের ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি এখানের ব্যাপারে। স্বাভাবিকভাবে ওই ভিতর থেকে ক্যালকুলেশন করে মোটর পুলির ডায়া থেকে মেশিন পুলির ডায়া, মেটিন পুলির ডায়া থেকে আবার টাইমিং বেল্টের মাধ্যমে ড্রাইভিং শ্যাফটের ঠিক তারপরে হলো ড্রাইভিং শ্যাফটের মধ্যে এখানে আবার টাইমিং বেল্ট আছে, টাইমিং বেল্টের উপরের মধ্যে যে পুলিটা আছে সেটা থেকে এখানে আবার ট্রান্সফার হলো, এখানে প্রত্যেকটা গিয়ারের দাঁত, সবগুলো ক্যালকুলেশন করে আমরা এটার কনস্ট্যান্ট বের করে নিই, কনস্ট্যান্ট বের করি। কিন্তু কনস্ট্যান্ট বের করে বাস্তব পর্যায়ে কাজ করা সম্ভব হয় না। ঠিক আছে? বাস্তব পর্যায়ে কাজ করা সম্ভব হয় না। যেমন আমি ফ্যাক্টরিতে গেছি, আমার একটা যেমন এই মেশিনের মধ্যে একটা নির্দিষ্ট চার্ট আছে যেটাকে বলা হয় ডায়া অ্যান্ড জিএসএম ব্যালেন্স চার্ট। সেটা কীভাবে করে? যেমন এই মেশিনের ডায়া হলো 30, গেজ হলো 24। এই 30 ডায়া 24 গেজ বিশিষ্ট সিঙ্গেল গেজ মেশিনের মধ্যে সর্বনিম্ন কাউন্ট ব্যবহার করা যাবে 18 আর সর্বোচ্চ ব্যবহার করা যাবে 38। 30 ডায়া 24 গেজ বিশিষ্ট এটা 24 গেজ, সর্বনিম্ন কাউন্ট ব্যবহার করা যাবে 18, সর্বোচ্চ কাউন্ট ব্যবহার যাবে 38। এটা তাহলে 18 এবং 38-এর মধ্যে কাউন্টের অনেক পার্থক্য আছে না? যত ফাইনাল কাউন্টে যাব তত ফাইনাল হবে, যত কোর্সার কাউন্টে যাব তত চিকন হবে। আচ্ছা, আমি সবসময় এটা ডায়ামিটার কনস্ট্যান্ট জানি, এখন 18 কাউন্টের জন্য যদি সেট করে দেই, সেই ডায়ামিটার কনস্ট্যান্ট অনুযায়ী জিএসএম সেট হবে। সেটাকে যদি আবার এখানে 34 কাউন্টে সুতা চালাই, সেটা ডায়ামিটার কনস্ট্যান্ট অনুযায়ী সেট করলে কি হবে? হবে না। তো সেই ক্ষেত্রে এই মেশিনের মধ্যে কাউন্ট ব্যবহার করার যেরকম একটা রেঞ্জ আছে, ধরে নিলাম আমি এই মুহূর্তে 18 কাউন্টের সুতা ব্যবহার করলাম। 18 কাউন্টের সুতা ব্যবহার করার পরে সুন্দর মতো কাপড় নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পরে গ্রে ফেব্রিকে জিএসএম কাটলাম। আমার জিএসএম রিকোয়ারমেন্ট হলো 220, মেশিনের মধ্যে আছে 180। তাহলে কি করব? এটা ডায়ামিটারকে কমায় দিব না বাড়িয়ে দিব? ডায়ামিটার যদি কমিয়ে দেই, ডায়ামিটার কমিয়ে দিলে সুতা সরবরাহ আগে যা হতো তার চেয়ে কম হবে। পজিটিভ, এটা হলো ড্রাইভার, এটা হলো ড্রিভেন, এটা হলো পজিটিভ ফিডার। পজিটিভ ফিডারের কাজ হলো নিডেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউনিফর্ম টেনশনে নিডেলকে সুতা সরবরাহ করা, নিডেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী সরবরাহ করা।
তাহলে এটা ড্রাইভার, এটা ড্রিভেন। ড্রাইভারের ডায়ামিটার যদি কমে যায়, ধরে নিচ্ছে এই মুহূর্তে এটা ডায়া হলো 20 ইঞ্চি, এটা ডায়া হলো 1 ইঞ্চি, তাহলে এটা একবার ঘুরলে এটা 20 বার ঘুরবে। ব্যাপারটা তো বুঝতেছি। এটা ড্রাইভারের ডায়ামিটার যদি কমিয়ে দেই তাহলে কি হবে, এটার ঘূর্ণন কমবে, এটার ঘূর্ণন করবে, সুতা সরবরাহ কম হবে, সুতা সরবরাহ কম হলে লুপ লেন্থ কম হবে, নির্দিষ্ট এরিয়াতে কোষের সংখ্যা বেড়ে যাবে, জিএসএম বেড়ে যাবে। তো এইভাবে আমি এখানে 5 দাগ পরিমাণ বাড়াবো, অথবা 90 থেকে 95 করব, 195 বা 200 করব, করে আবার একটু কাপড় তৈরি করব। কাপড় তৈরি করে এভাবে নামিয়ে দেখব, এভাবে 2 বার 3 বার অ্যাডজাস্ট করার পর অটোমেটিক্যালি অ্যাকচুয়াল জিএসএম, গ্রে জিএসএম আমার চলে আসবে। বুঝতে পারছি? ঠিক এই নিয়মে আমরা ফ্যাক্টরিতে কাজ করে থাকি। আমার জিএসএম 2-1 কম বেশি হয়, সেটাকে আমরা এখান থেকে অপারেটর যিনি আছেন ইনি দক্ষ, ইনি এখান থেকে এটা ঘুরাবে আর সুতার টেনশন দেখবে, সুতার টেনশন দেখে দেখে কাজ করবে। আরেকটা জিনিস বলে রাখতেছি, সেটা হলো সিঙ্কারের অবস্থান ফিক্সড, সেই সাপেক্ষে সিঙ্কারের অবস্থানের কোনো পরিবর্তন নাই। সিঙ্কারের মোটর হলো টু অ্যান্ড ফ্রো, সামনে পেছনে সামনে পেছনে সামনে পেছনে। তাহলে সিঙ্কারের অবস্থানকে স্থির রেখে আমি নিডেলকে যদি নিচে নামিয়ে দিই, তাহলে নিডেল, সিঙ্কারের কাজ হলো হোল্ডিং ডাউন অ্যান্ড লুপ ফরমেশন, লুপ ফরমেশন অ্যান্ড হোল্ডিং ডাউন। তাহলে সিঙ্কার নিডেল যে লুপটা তৈরি করে, সিঙ্কার যে নিডেলটা লুপ তৈরি করে, সেই লুপ তৈরি করার ক্ষেত্রে সিঙ্কার নিডেলকে সাপোর্ট দেয়, যেটাকে লুপ ফরমেশন বলে, এবং ইয়ানকে ধরে রাখে, যেটাকে বলা হয় হোল্ডিং ডাউন। তাহলে সিঙ্কারের অবস্থান ফিক্স রেখে নিডেল ইয়ান রিসিভ করে নিচের দিকে নামে, তাহলে নিডেল ইয়ান রিসিভ করার পরে যদি বেশি নিচে নামে লুপের লেন্থ বেশি হবে, আবার যদি কম নিচে নামে তাহলে লুপের লেন্থ কম হবে। এতটুকু তো বুঝতেছি। হঠাৎ করে এসে কিছু বুঝলাম না, বিডিকিউ ফুলের ডায়ামিটার বাড়িয়ে দিলাম, তাহলে কি হলো, সিঙ্কারের অবস্থান তো ফিক্স, নিডেল আগে যতটুকু নিচে নামতো ততটুকুই তো নামতেছো, তাহলে এক্সট্রা সুতা যেটা আমি ডেলিভারি করলাম সেটা কে নিবে? সেটা কি নিডেল নিতে পারবে? নিডেল না নেওয়ার কারণে যখনই নিডেল সুতা নিতে পারবে না, তখন অ্যাক্সেস ইয়ার্ন সে এভাবে ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে সুতা সবগুলো লুজ হয়ে যাবে মেশিনের মধ্যে। এই যে যতগুলো সুতা এখন দেখা যাচ্ছে না টাইট টাইট হয়ে ফিট হচ্ছে, এই যে একটা সুতা দেখা যাচ্ছে না লুজ হয়ে আছে, ধরো তো ভাই তুমি একটা সুতা, এই পাশেরটা, এই পাশেরটা, হ্যাঁ এটা লুজ হয়ে আছে না, এরকম প্রত্যেকটা সুতা লুজ হয়ে যাবে। লুজ হয়ে যাওয়ার সাথে সাথে সবগুলো সিগন্যাল বাতি জ্বলে উঠবে, মেশিন বন্ধ হয়ে যাবে, গেলে এক সমস্যা। আবার দেখা যাবে যে আমি আমার যে রিকোয়ারমেন্ট নিডেল যতটুকু নিচে নামতেছে ঠিক সেভাবে আছে, কিন্তু হঠাৎ করে সুতা সরবরাহ কমিয়ে দিলাম, তার মানে বিডিকিউ ফুলের ডায়ামিটার কমিয়ে দিলাম, তাহলে সিঙ্কারের অবস্থান ফিক্স সাপেক্ষে নিডেল যতটুকু নিচে নামার কথা ছিল ততটুকু নিচে নামবে, নামার সময় কি সে ততটুকু সুতা পাবে? না পেয়ে সবগুলো সুতা ছিঁড়ে যাবে। কি হবে? সব ছিঁড়ে যাবে, সব ছিঁড়ে যাবে। সিঙ্কারের অবস্থান ফিক্সড, এই অবস্থানে থেকে নিডেল নির্দিষ্ট পরিমাণ নিচে নামতেছে, আবার নির্দিষ্ট পরিমাণ উপরে উঠতেছে, তার অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। তার অবস্থানও পরিবর্তন থাকা সত্ত্বেও আমি যদি সুতা সরবরাহ বাড়িয়ে দিই, তাহলে অ্যাক্সেস ইয়ানকে সে টেক আপ করবে না। আবার যদি তার অবস্থান ঠিক এইভাবে থাকা সত্ত্বে আমি যদি নিচের দিকে টান দিয়ে যদি সুতা নিচের দিকে যতটুকু নামতেছে উপরের দিকে যতটুকু উঠতেছে সেটা ঠিক রেখে যদি সুতা সরবরাহ কমিয়ে দেই, তাহলে সে যতটুকু নিচে নামে ততটুকুই নামবে, সে তো আর কনসিডার করবে না, কারণ তাকে সেভাবে আমি সেট করলাম। তাহলে যতটুকু সুতা না পেয়ে সুতা কিন্তু সবগুলো ছেড়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? স্বাভাবিকভাবে সুতার একটা টেনশন আছে, যেমন একটা সুতাকে এইভাবে ধরো ভাই, ধরো, আরে ভয় পাস না, ধর। হ্যাঁ দেখো, এই যে দেখো সুতা এমনিতে ছেড়ে দিলে একেবারে স্ট্রেট হয়ে যায়, ছেড়ে দাও আবার স্ট্রেট, আবার যদি টান দাও নিচের দিকে টান দাও অনেকটুকু নিচে আসতেছে, তার মানে যতটুকু সুতা নিচে আসতেছে ততটুকু সুতা এখনো নিডেল আপটেক করতে পারবে, করতে পারবে না? পারবে তো নাকি? এই যে দেখছো ওই যে দৌড়লো কত নিচে আসলো, এখানে যদি হালকা পরিমাণ বাড়িয়ে দেই তাহলে আংশিক পরিমাণে বাড়িয়ে দিলে যতটুকু সুতা অ্যাক্সেস আছে, মানে স্বাভাবিকভাবে যে সুতাটা আমরা ব্যবহার করি, এই যে সুতাটা আছে এটার মধ্যে একটা ইলাস্টিক প্রপার্টি আছে, এটা টান দিলে কিন্তু হালকা পরিমাণ বাড়তেছে, এটার একটা ব্যাপার আছে। টুইস্ট যত কম দিব তত এই প্রপার্টিটা বেশি থাকবে, আর যদি টুইস্ট বেশি দিই তাহলে কিন্তু কম হবে। যেমন আমরা বাসা বাড়িতে যখন দড়ি পাকায় যত বেশি টুইস্ট দিয়ে টান দিলে কিন্তু লম্বা কম হয়, আর যখন টুইস্ট কম দিয়ে টান দিলে কিন্তু একটু লম্বা হয়, এটা একটা ব্যাপার আছে। তো নির্দিষ্ট টেনশনে সুতা ফিট করার সময় অ্যাক্সেস কিছু ব্যাপার আছে যেটা আমরা এই মাত্র দেখলাম, সেক্ষেত্রে যদি 5 দাগ বা 2 দাগ 3 দাগ পরিমাণ বাড়ায় সেই ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু বেশি পরিমাণে যদি বাড়াই সেক্ষেত্রে যদি 1 দাগ 2 দাগ পরিমাণ, যেমন আমি এই যে এখানে হাত দিলাম, এই যে এখানে দেখাচ্ছি, এখানে ধরলাম, এটা টাইট, এটার সাথে এবং এটার সাথে যদি কম্পেয়ার করি, এই দেখো এটা এতটুকু নিচে নামতেছে, এটা তার চেয়ে বেশি নিচে নামতেছে, তাহলে এটা লুজ না, এটা টাইট না, তাহলে এই যে জিনিসটা লুজ বেশি এটা কোন ফিডারে সুতা দিচ্ছে? এটা এই ফিডারে দিচ্ছে। এই ফিডারের ক্যামের বডিতে একটা রেগুলেটর আছে, এটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল স্টিচ লেন্থ কন্ট্রোলার, ইন্ডিভিজুয়াল স্টিচ লেন্থ কন্ট্রোলার। তার মানে এই যে ক্যামটা আছে, এই ক্যাম দুটার ক্যাম বক্সের ভিতরে 2টা লাইন আছে, একটা ভার্টিক্যাল লাইন একটা ভার্টিক্যাল লাইন।
এটা হলো 2 ভার্টিক্যাল লাইনের ক্যাম বক্স, ওটা হলো সিঙ্গেল ভার্টিক্যাল লাইনের ক্যাম বক্স, সিঙ্গেল ভার্টিক্যাল লাইনের ক্যাম বক্স। এখন এটাতে যদি আমি ঘুরিয়ে দিই, এই যে এটাকে যদি আংশিক পরিমাণে এদিকে ঘুরাই ক্লকওয়াইজ, ঘুরালে এখানে যে ক্যামটা আছে ক্যাম বক্সের ভিতরে ভার্টিক্যালি, সেই ক্যামটা আংশিক নিচে নেমে যাবে। আর আংশিক যখন নিচে নেমে যাবে, সে নিডেলকে হালকা আংশিক নিচে নামাবে, যার ফলে সুতাটা টাইট হয়ে যাবে। বুঝতে পারছি? এটাকে যদি ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে আমার এই ক্যাম বক্সের ভিতরে যে ভার্টিক্যাল লাইন আছে ক্যামের, সেটা আংশিক নিচে নেমে যাবে। আর সিলিন্ডারের মধ্যে অবস্থানরত যে নিডেলগুলো আছে সেগুলোর পার্ট ক্যামের ট্র্যাকের কন্ট্যাক্টে আছে, তার মানে ক্যাম যদি নিচে নামে সেগুলো নিচে নেমে যাবে, নিচে নেমে সুতাটা টাইট হয়ে যাবে। তাহলে এটা এবং এটা সাপেক্ষে একটা কম বেশি হতেই পারে, সেটাকে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারি। আচ্ছা, আমি ইন্ডিভিজুয়াল যে কোনোটা দিয়ে কন্ট্রোল করতে পারি না, এই লাইনের জন্য, এই ফিডারের জন্য এই ভার্টিক্যাল ক্যাম বক্স, এই ফিডারের জন্য এই ভার্টিক্যাল ক্যাম বক্স, যেই ফিডারের জন্য যে ক্যাম বক্স, শুধু সেই ফিডারে হাত দিব, অন্য ফিডারে হাত দিলে উল্টাপাল্টা হয়ে যাবে সব। বাট একটা ফিডারের জন্য না একটাই ক্যামবক্স থাকার কথা? একটা ফিডারের জন্য এখানে হলো এটা একসাথে না, এটা হলো 2 ভার্টিক্যাল ক্যামের ক্যাম বক্স, ওটা হলো সিঙ্গেল ভার্টিক্যাল ক্যামের ক্যাম বক্স। যেমন এই যে দেখো, এদিকে খেয়াল করো ভাই, এদিকে দেখো, এই দেখো এই ফিডার বরাবর এই ক্যাম বক্সটা আছে, জি, আমি শুধু এটাতে হাত দিব। বুঝতে পারছি? এইভাবে আমি ওই বিডিকিউ ফুলি ডায়ামিটার কমানো এবং বাড়ানোর মধ্যে দিয়ে যে সুতার টেনশন যে কম বেশি হবে, সেটাকে ইন্ডিভিজুয়ালি, যদি আংশিক পরিমাণ হয়, স্মল অ্যামাউন্টের হয়, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল স্টেশন কন্ট্রোল দ্বারা অ্যাডজাস্ট করে দিব। আর যদি অতিরিক্ত পরিমাণ হয়ে যায়, সুতার সবগুলো লুজ হয়ে যায়, তাহলে সেন্ট্রাল কুলিয়ারিং সিস্টেম আছে, যেটা হলো এই যে এখানে, এই যে খোলো, যাও এখানে গিয়ে সবাই দেখো, ওর কাছে যাও, এই যে এটা হলো সেন্ট্রাল, এটা কি এটা দিলে সবগুলা ক্যাম নিচে নামে যাবে। হ্যাঁ, এটা যখন দিবে, এই যে খেয়াল করে, এই যে দেখি এদিকে, এটা হলো আমার সিঙ্কারের রিং, এটা কি সিঙ্কারের রিং, এটা হলো মেশিনের বেজ, এই যে এটা। সিঙ্কার রিং বেজ, এটাকে বলা হয় সিঙ্কার রিং বেজ ভিত্তি। এই যে সিঙ্কারের ক্যামের রিংটা আছে, এটা কিন্তু এই ভার্টিক্যাল লাইনের সাথে আটকানো। এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, এটা হলো আমাদের সিঙ্কার ক্যামের রিং, এটা হলো সিঙ্কার ক্যামের রিং, যেটার বেজ হলো এটা, আর এটার বেজ হলো এটা। তাহলে এটার অবস্থান ফিক্স রেখে যখন এটাকে ঘুরাবো, সেন্ট্রাল কুরিয়ারিংটা ঘুরাবো, তখন এই পুরো ক্যাম বক্স সহ এটা আংশিক নিচে নেমে যাবে। কি হবে? আংশিক নিচে নেমে যাবে। আর আংশিক যখন নিচে নেমে যাবে, সবগুলো নিডেল এট টাইম নিচে নেমে যাবে বা ক্যাম নিচে নেমে যাবে। তাহলে সিঙ্কারের অবস্থান ফিক্স সাপেক্ষে নিডেল সব ক্যাম যখন নিচে নেমে যাবে, তখন লুপ আগে যতটুকু সাইজের লুপ ছিল তার চেয়ে বেশি সাইজের, বড় সাইজের লুপ হবে, যার ফলে কি হবে, ইয়ার্ন যতটুকু বেশি ডেলিভারি করলাম সেটাকে সে আপটেক করতে পারবে। আর ঠিক একই নিয়মে যদি স্টেশনকে অতিরিক্ত পরিমাণে কমিয়ে দেয়, সেক্ষেত্রে ওটাকে আংশিক পরিমাণে উপরে তুলে সেই জিনিসটা করতে পারবে। এখানে একটা গেজ আছে, এটাকে বলা হয় ডায়াল গেজ, নট গড়ি, নট কাটা, এটার নাম হলো গেজ। নাম কি? ডায়াল গেজ। আমি কতটুকু পরিমাণ উপর উঠালাম, কতটুকু পরিমাণ নিচে নামালাম, সেটা ডায়াল গেজের মধ্যে ইন্ডিকেট করে। এটাকে জিরোতে সেট করা যায়। যেমন এই যে এই কালো দাগটা আছে, কোথায় আছে এটা? এখানে 70 আছে। 7-এ। তুমি এটাকে ঘুরে জিরোতে সেট করো, মানে এই ইয়াটা মানে কাটাকে কালোটাকে জিরোতে সেট করো। করছি। জিরোতে সেট করছো না? হ্যাঁ। এবার এটাকে যদি আংশিক পরিমাণে ঘুরাও, তাহলে কতটুকু উপরে উঠলো সেটাই ডায়াল গেজের মধ্যে দেখাবে, কতটুকু নিচে নামলো সেটা জিরো থেকে নিচের দিকে দেখাবে। বুঝতে পারছি? সেই অনুযায়ী তুমি এটার অ্যাডজাস্টমেন্ট করতে পারো। কোনো জিনিস কিন্তু মনের মাধুরী মিশিয়ে হবে না, প্রত্যেক জায়গার মধ্যে মেজার করার জন্য উপরে দাগ আছে, এখানে ডায়াল গেজ আছে। বুঝতে পারছি? নিডেল আমি কত নিচে নামাবো, এটা হচ্ছে ওখানে নির্দেশ করবে। জিরো থেকে নিচে নেগেটিভে যাবে। আর যদি উপর দিকে তুলি, তাহলে জিরো থেকে পজিটিভের দিকে আসবে। এই যে দেখো, এটাকে উপর দিকে উঠতেছে, এই যে দেখা যাচ্ছে, এই যে, তার মানে এই বেডটা পুরোই উপর উঠে যাবে, এই বেডটা পুরোই নিচে নেমে যাবে, এটা এই পুরোটা এটা উপরে উঠে যাবে। হ্যাঁ, এই যে গ্যাপ আছে, এই যে দেখা যাচ্ছে গ্যাপ, এটা দিয়ে নিচে নেমে যাবে, এটা দিয়ে উপরে উঠবে। বুঝতে পারছি? আর এগুলোকে হাত দিয়েছি, এগুলো হলো ইন্ডিভিজুয়াল। যদি স্মল অ্যামাউন্ট হয়, সেক্ষেত্রে নিট এবং টাকের কম্বিনেশনে যদি ফেব্রিক তৈরি করি, তাহলে নিট এবং টাকের কম্বিনেশনের মধ্যে একটু ব্যালেন্স করার জন্য আমরা ইন্ডিভিজুয়াল কন্ট্রোল করি এখান থেকে। আর যদি সেন্ট্রালি করার প্রয়োজন হয়, বিগ অ্যামাউন্ট হয়, সেক্ষেত্রে আরেকটা জিনিস বলি, একটা লুপ কিন্তু খুবই ছোট। তুমি যদি একটা লুপকে দেখতে হয়, তোমার ফেব্রিকের মধ্যে লুপকে যদি দেখতে হয়, তাহলে সেই লুপকে ভালোভাবে দেখার জন্য তোমার ম্যাগনিফাই করার জন্য ম্যাগনিফাই গ্লাস লাগবে। সেই গ্লাস দিয়ে তুমি প্রপারলি দেখতে পারবে, তাও খুব ক্লিয়ার দেখা যায় না। তাহলে যে লুপ খালি চোখে দেখা যায় না, ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যায় না, সেই লুপের মধ্যে যদি স্টিচ লেন্থ বাড়ে অথবা কমে, সেটার অ্যামাউন্ট কত? খুবই স্মল অ্যামাউন্ট। আর সেটা তো এত বড় লেন্থ না যে একেবারে সবগুলো ঘুরে তছনছ করে ফেলবো, খুব অল্প অ্যামাউন্ট।
সো মাথায় রাখবে ব্যাপারটা, এত বড় অ্যামাউন্ট না। ক্লিয়ার সবাই? আচ্ছা ইন্ডিভিজুয়াল কোলিয়ানিং তো হাত দিয়ে ইন্ডিভিজুয়াল করতে পারবে। স্ট্রেস কন্ট্রোলার, হ্যাঁ এটা তো হাত দিয়ে করতে ওটা পারবে। হলো সেন্ট্রাল ওইটা স্ট্রেস ওইটা কন্ট্রোল। কি হাত দিয়ে করতে পারবো ওইটা? না ওটা পারবো না। ওটা এটা এখানে মাইনাস স্ক্রু ড্রাইভার আছে, প্লাট স্ক্রু ড্রাইভার দিয়ে আংশিক পরিমাণ, এটা দেখো এক দাগ পরিমাণ করে আওয়াজ করে, এই যে সবগুলো ঘুরেও না, হ্যাঁ যত দাগ ঘোরালা তত দাগ আবার পেছনে রিভার্স করে দিও। নিডল না থাকলেও আমাদের ঝামেলা হয়ে যাবে পরে সেট করলে। ওইখানে দুইটা দেওয়ার কারণ কোনটায়? সিঙ্গেল ভাবে দিলেও তো হয়। যেমন ও যে ফুকুয়ারা মেশিনের দিকে তাকাও, ওখানে ক্যাম্পবক্স দেখছো কয়টা? তিনটা। এক এক মেশিনের ম্যানুফ্যাকচারারের ইন্টেলেকচুয়াল প্রপার্টি আলাদা আলাদা, বুদ্ধিভিত্তিক বিচক্ষণতা আলাদা আলাদা। ক্যাম বক্স একটা বাট ক্যাম তিনটা। ক্যাম্পবক্স একটা, কিন্তু ভার্টিক্যাল লাইন তিনটা। কিছু কিছু মেশিন আছে 4টা ক্যাম্পবক্স সিস্টেম, যেগুলো একবার খোলার পরে নিডলের পার্ট উল্টা পাল্টা হয়ে যাওয়ার পরটা সারাদিন শেষ হয়ে যায়। এজন্য এই সিঙ্গেলগুলো তারা কি জন্য এটা করলো? এটা অনেক ভারী, একটা ওজন প্রায় 2.75 কেজি। কোনো প্রকার হাতের মধ্যে উঠে যদি পায়ের মধ্যে পড়ে তো তা আঙুল জায়গায় থ্যাতলে যাবে, বুঝছো না? এখন ওগুলা ব্যবহার খুবই কম। এতটুকু কি বুঝছো এখানে? তাহলে এই যে বিডিকিউ পুলির ব্যাপারটা ক্লিয়ার। এবার আসি আমরা হেড ট্রাক কোর্স লেন্থ টেস্টারে। হাইট কভার মেশিনটা দেখি এই না দেখতে পেলে পরে হচ্ছে তোরাই দেখতে পাবি। একটু দূরে দূরে সরে সরে দাঁড়ায়, তাহলে সবাই দেখতে পারবো। এই যে শুনেন, এদিক দিয়ে কিন্তু শিপ চলে যাচ্ছে, ফলে কিন্তু মিস হয়ে যায়। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটু দূরে সরে দাঁড়াও, একটু দূরে। আমেরিকান হোশিয়ারি ট্রেড অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন কর্তৃক আবিষ্কৃত এটা হলো হেড ট্রাক কোর্স লেন্থ টেস্টার। আমেরিকান হোশিয়ারি ট্রেড অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন কর্তৃক আবিষ্কৃত এটা একটা টেস্টার, যেটা দ্বারা আমরা ফেব্রিকের যে কোর্স লেন্থ আছে সেটা মেজার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমার একটা ফেব্রিকের একটা ফেব্রিক, এটা টিউবুলার শেপের একটা ফেব্রিক। এই ফেব্রিকের এখান থেকে শুরু করে যেখানে আমরা কাটিং করছি, কাটা হয়েছে এখানে, এটার এখান থেকে শুরু করে পুরো ঘুরে এসে যখন এখানে এসে শেষ হয়েছে তখন একটা কোর্স কমপ্লিট হয়েছে, তাই না? তাহলে এই যে এখান থেকে যে কোর্সটা আছে এটাকে পুরোপুরি খুলে ফেলি। যে আমাদের সৌরভ ভাই খুব কষ্ট করে এটা খুলছে, এটা খোলা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যারা দক্ষ তাদের জন্য মোটামুটি 20-30 মিনিটের ব্যাপার, আর যারা অদক্ষ তারা সারাদিনের ব্যাপার। তো যাই হোক, এটা খুললাম, এই যে খুলে ফেলছি এটা। আচ্ছা, তার মানে এটা তোমার হাতে রাখো। তার মানে এখানে একটা মেশিনে তৈরিকৃত কমপ্লিট একটা কোর্সের লেন্থ আমার হাতে চলে আসছে, বা কমপ্লিট একটা কোর্স চলে আসছে। এবার আমি এই কোর্সটার লেন্থ মেজার করবো, কেমন? তাহলে এখানে প্রথমে এই যে স্প্রিংটা আছে, আমরা স্বাভাবিকভাবে স্প্রিংয়ের মধ্যে এভাবে যদি পেঁচিয়ে দেই, পেঁচিয়ে দিলে কিছু পরিমাণ লেন্থ এটার ভিতরে চলে যাবে, যার জন্য লেন্থ যাতে এটার ভিতরে না যায় এই জন্য এভাবে ব্যান্ড করে এভাবে দেওয়ার ব্যবস্থা আছে, যে আটকা পড়ছে। ওকে, এই যে জাস্ট এইভাবে ধরে যখন স্প্রিং গ্যাপ হবে এখানে দিয়ে দিব। এই যে হারাই খুব অল্প পরিমাণ ধরবো, খুব অল্প পরিমাণ দিলাম। আচ্ছা, অল্প পরিমাণ দিলাম, খেয়াল করো এদিকে। তোমার ব্যাপারটা, তোমার কথা অনুযায়ী সুখ করতে গিয়ে এটা এতটুকু হলো। তারপরে এটাকে এইদিকে দিয়ে দিলাম। ওকে, তাহলে এখান থেকে এটা হলো সেন্টিমিটার। তাহলে এখান থেকে এখান পর্যন্ত 10 সেন্টিমিটার। তাহলে এই থেকে এই পর্যন্ত 10 সেন্টিমিটার। আমি এখান থেকে এই পর্যন্ত 10 সেন্টিমিটার। এই যে এখানে হলো 1000 সেন্টিমিটার। এখান থেকে 1000 সেন্টিমিটার হলো। যদি আমি এটার মধ্যে আরও যোগ করার প্রয়োজন হয়, যেমন এখানে যোগ করলাম, এই যে এখান পর্যন্ত যদি যোগ করি এই পুরো রাউন্ড পর্যন্ত, তাহলে লেখা আছে অ্যাড 150। তাহলে এখান থেকে এখানে আরও 150 যোগ করলাম। আরও যদি যোগ করতে হয় এভাবে উপর দিয়ে কন্টিনিউয়াসলি উঠাবো। উঠানোর পরে যেমন দেখা যাচ্ছে সবচেয়ে স্মল অ্যামাউন্ট হলো 50। এখান পর্যন্ত আসার পরে যদি শেষ হয়ে যায়, অল্প একটু বাকি থাকে বা এর চেয়ে বেশি লেন্থ থাকে, তাহলে আরও 50 যোগ করে উপর দিকে উঠাবো। এভাবে দেখো 150 শুধু 50, তারপরে যদি এতটুকু হওয়ার পরে যদি আবার এদিকে উপর দিকে উঠে তাহলে যোগ করবো তার সাথে 100, আরও যদি নিচে নামে 150, আরও যদি উপরে উঠে 250, এভাবে কন্টিনিউয়াসলি এভাবে লুপ আকারে নেমে যোগ করবো।
ঠিক আছে, যোগ করবো বলবো এই স্কেলের সাথে আরো 50 যোগ করবো। আর যদি এদিকে হয় তাহলে এদিকে ঘুরে যদি আসে তাহলে এখানে আরো 100 যোগ করবো। আরো যদি উপরে আসে 150। এই যে এখান পর্যন্ত আসতে 50, তারপরের সিরিয়াল হলো এটা 100, তারপরের লাইন হলো এটা, তারপরের লাইন হলো এখানে কত গেল? আমি না 100 পর কিছুই বুঝি না। 100 না 1000, এই যে এটার পর এখান পর্যন্ত হলো 1000, এখানে হলো 1000। তাহলে 1000 যদি হয়, 1000 এর বাইরে কি স্কেল আছে? মনে করো এই যে এখানে ধরে নিলাম এটা এই পর্যন্ত, এটা শেষ, ধরে নিলাম এটা এখানে। আচ্ছা, এখান থেকে আসার পরে এখানে একটা কমপ্লিট লুপ আসলো, এখানে 1000 ধরে নিচ্ছে এই মুহূর্তে, এটা আমার এটার 1000 এর চেয়ে বড়। কত? 1000 এর চেয়েও বড়। তাহলে কি করব? তাহলে এদিকে কি স্কেল আছে? তাহলে সেখানে দেখা যাচ্ছে এই যে যেমন এই যে যদি এই পর্যন্ত আসে, এদিকে যদি রাউন্ড করে নিতে হয় তাহলে 50। আচ্ছা, এদিকে খেয়াল করি, 50, 100, 150, তারপর হলো 250। এই যে সিরিয়াল অনুযায়ী দেখি, সবার প্রথমে এটা, তারপরে যদি ভার্টিক্যালি চিন্তা করি তারপরে হলো এটা, এই যে এটার থেকে এটা আরও এদিকে, তারপরে হলো এটা, এটার থেকে এটা আরও এদিকে, কন্টিনিউয়াসলি এভাবে লুপ জড়িয়ে 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 যে পর্যন্ত যায় ততগুলো অ্যাড করবে স্কেলের সাথে। 50 সেন্টিমিটার যোগ করবো তার সাথে। কেন 50 সেন্টিমিটার? এই জায়গা তো 50 তো জাস্ট এইটুকু 50। আপনি এগুলো মিলিমিটার না, এটা মিলিমিটার আছে না, এখানে সেন্টিমিটার, হ্যাঁ এখানে সেন্টিমিটার, এটা মিলিমিটার, এটা সেন্টিমিটার। 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, তাহলে এটা আছে মিলিমিটারে, এটার সাথে যোগ করবো সেন্টিমিটারে। এই লুপগুলো হলো সেন্টিমিটার, স্কেল হলো মিলিমিটারে। মানে আমি হচ্ছে এখানে আসার পর নেক্সট এখানে আসে 1000 মিলিমিটার। তারপর নিচে যাব না উপরে যাব? যদি এইটুকু এখান থেকে এখানে পর্যন্ত কোনো স্কেল আছে আর কোনো লুপ আছে, সেক্ষেত্রে এখানে যাব। আচ্ছা, আর বেশি হলে নিচে যাব। এর চেয়ে যদি কম হয় এখানে যাব, ঠিক আছে। অবশ্য এই যে 50 সেন্টিমিটার দরকার, এটা দরকার নাই, কারণ 1000 মিলিমিটার তো এই পর্যন্তই আছে। আচ্ছা, এবার এদিকে খেয়াল করি, এদিকে আসি। এই স্কেলটা হলো মিলিমিটারে, মিলিমিটারের বেশি যদি লেন্থ হয়, টোটাল স্কেলের চেয়েও লেন্থ যদি বেশি হয়, সেই ক্ষেত্রে এখানে যে হুলগুলো আছে, হুলের সাথে লুপগুলো কন্টিনিউয়াসলি যোগ হবে, যোগ হয়ে তার সাথে তত সেন্টিমিটার যোগ হবে। বুঝতে পারছি? আচ্ছা, একটা কোশ্চেন, 1000 এর পরে কি এইখান থেকেই উপরে যাবে নাকি আপনি এই নিচ থেকে উপরে যাবেন? এখান থেকে উপরে যাবে বলতে সুতার দৈর্ঘ্যের উপর। সুতার দৈর্ঘ্যের উপরে প্রথম আসবে, এটা হলো আমাদের একটা বড় 150 সুতা দিয়ে দেখুন তো কেমনে করতে লাগে। রাজ সাহেব একটা সুতা জানতো, সুতা না, এটা একটা কট সুতা। কোশ্চেন হচ্ছে এখান থেকে যখন নিচ দিয়ে উপরে যাবে, এখান থেকে কিছু এক্সিস সুতা তো থাকবে, ওটার লেন্থ বিচার করতেছে। এই যে আমি দেখতেছি, এই যে এইগুলা যোগ করে দিবি, মানে এইটুকের মানে হচ্ছে এটা ঘুরে এসে এই পর্যন্ত আসতে ওই 50ই হবে, এইটুকু সহই। এই যে এটা কি 100 লেখা আছে? ওটা 100 যোগ করতে হবে। তাহলে 100 যোগ করবি। 150 ওইটা ওই যে টালেরই হতো দেখবি। আমরা এখনো ফরওয়ার্ডিং এর উপরে আছি। আচ্ছা, কত মিলিমিটার? 1000 মিলিমিটার। আচ্ছা, 1000 মিলিমিটারের পরে এই যে স্কেলটা আছে, এই যে লুপটা আছে, এটা কি এখান থেকে স্টার্ট হচ্ছে না এখান থেকে স্টার্ট হচ্ছে? তাহলে এইভাবে যদি দেই তাহলে কি আসবে? সেই ক্ষেত্রে আমার এই বরাবর, এই যে এখান বরাবর আসলাম, এই বরাবর এসে যদি এখান পর্যন্ত আসি, এই যে অ্যারোর মাথা পর্যন্ত, তাহলে নিচে হলো কত? 150, আর উপরে হলো কত? 100। তাহলে 150 আর 100 কত হলো? 250। আরও যদি এদিকে আসে আরও 50 যোগ করবে অ্যারোর মাথা পর্যন্ত, আর এদিক দিয়ে আসবে, মূলত এদিকে দিয়ে আসবে এয়ারের মাথা পর্যন্ত আরও 50 যোগ করলাম। যদি এতটুকু কাভার না হয়, এখানে আরেকটা লুপ যোগ করবো, এটা যোগ করে দিয়ে তার সাথে 300 যোগ করবো। বুঝতে পারছি? এভাবে কন্টিনিউয়াসলি এভাবে নিচ থেকে উপর দিকে উঠে যতগুলো এই পর্যন্ত আছে টোটাল, এই পর্যন্ত আছে টোটাল 850, টোটাল 900 সেন্টিমিটার পর্যন্ত যোগ করার সুযোগ আছে। বুঝতে পারছি? যদি আচ্ছা, বেশি সুতা যদি
এই নিচ পর্যন্ত না যায়, যদি এদিকে কোথাও থাকে তাহলে আমি এটা আবার কীভাবে বুঝবো? সুতো যদি উপরে ওইখান দিয়ে উঠবে। এই যতটুকু এখানে আছে ধরে নিলাম এই পর্যন্ত আছে, সে। আচ্ছা ধরে নিচ্ছি আমি, এই যে এখানে অ্যারো মার্ক পর্যন্ত যোগ করার পরে এখানে 1000 প্লাস 150 সেন্টিমিটার যোগ করলাম, 150, জি। এই অ্যারোর মাথা পর্যন্ত এতটুকু ধরলাম, বাকি সুতাতে যে অ্যাক্সেস আছে সেটাকে এখানে মাপ দিয়ে ফেলবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা এতটুকু কি বুঝছি? এটা অনেক জটিল প্রক্রিয়া না সারাদিন? এত ইজি, যত ইজি মনে হচ্ছে এত ইজি, এত সহজ না, এটা অনেক কঠিন। হেডটা কোর্স লেন্থ টেস্টার লাগবে, কোর্স পুরো মাথা থেকে সুতা খোলা লাগবে, আবার ওই যে প্রিসাইজ ভাবে মাপার ব্যাপারটা স্কিল ওয়ার্কার লাগবে। সে যদি যথাযথভাবে না ধরতে পারে তাহলে তো মনে করো গোলাই গলাতে হয়ে যাবে। সেক্ষেত্রে ফেব্রিকটা কোথায়? ফেব্রিক কই? ওই যে এই জি স্যার, ফেব্রিকটা দাও না একটু। জি স্যার, ফেব্রিক কই? স্টিচমেন্ট বের করা যায় খুবই সহজ সিস্টেমে। কলম দেখে একটা সেটা মিলিমিটারে তো মেজার করতেছে। আমি কি ওই যে ওই আছে না, কি বলে টেপ আছে না, ওটা দিয়ে যে বের অনেক না মিলিমিটার সিভিল ইঞ্জিনিয়ারিং। ওই টেপ দিয়ে ধরতে গেলে তো এটা তো স্ট্রেট অবস্থায় থাকা অবস্থায় যে পরিমাণ কষ্ট হচ্ছে, টেপ দিয়ে ধরতে গেলে টেপের ডালের সাথে লেগে গিয়ে এমনিতে অটো কেটে যাচ্ছে। এই যে এখানে দেখা যাচ্ছে না ওয়ালস, এই যে ওয়ালস বরাবর ধরলাম, দাগ দিলাম, জি দিলাম, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10। সৌরভ ভাই রাহাত ভাই আমার ফোন আছে ওখানে, নেন তো যে ফোন মানি ব্যাগ। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এটা না না, এটা বলতে, হ্যাঁ। 22 23 24 25 কতটা হলো এখানে? 25টা হলো। এটা হলো রিপ ফেব্রিক। এদিকে যেরকম 25টা ওয়ালস দাগ দিলাম, ঠিক এই বরাবর কোনো ওয়ালস দেখা যাচ্ছে না, এটা কিন্তু অপোজিট সাইডে দেখা যাচ্ছে। তার মানে এই পাশে এখানে যে ওয়ালসটা আছে অল্টারনেট পজিশনে ওয়ালসগুলো আছে, তাহলে ওই পাশে গুনলাম কয়টা? তাহলে এই পাশে কয়টা আছে? 25টা। এবার আমি হ্যাঁ 25টা। এবার আমি এই যে ভালোভাবে দাগ দিয়ে দিব, এই পাশে খুব ভালোভাবে দাগ দিয়ে দিব ফেব্রিকের মধ্যে, এই পাশে এবং এই পাশে সমানভাবে দাগ দিয়ে দিব, এবং এখানে যেটা লাস্ট মাথায় দাগ দিলাম সেটা এখানে দাগ দিয়ে দিচ্ছি। হাতের মধ্যে নিয়ে এভাবে দাগ দিব, এবং এখানে এই পাশে দাগ দিয়ে দিলাম। আচ্ছা এবার যদি এখান থেকে যদি সুতা যদি টান দিয়ে খুলি, ধরো তো একটু, আমরা কি জাস্ট টিউবুলার ফেব্রিকের ক্ষেত্রে আপনার হচ্ছে বা কি বলে কোর্স লেন্থ মেজার করবেন? অন্য ফেব্রিকের ক্ষেত্রে অন্য ফেব্রিকের ক্ষেত্রে একে নিয়ে ও এই মাথা তো খোলাই হয় নাই, এই মাথা খোলাই হয় না, এই মাথা খোলা। আচ্ছা এই যে এখানে স্টার্টিং পয়েন্ট ধরে নিচ্ছি, আর এটা দাগ দিয়ে দিলাম, ধরে নিচ্ছি। এই যে আমি দেখা দিচ্ছি এটা হলো 25 নম্বরটা ওয়ালস, হ্যাঁ, আর এটা তো রিবের অল্টারনেট সাইড ছিল, এই জন্য সহজে খুলতে চাচ্ছিল না। এ ধরে নিচ্ছি এখানে হলো 1 নাম্বার, এটা হলো 25 নম্বর ধরে নিচ্ছি, হ্যাঁ ধরে নিচ্ছি, খুলে নিলাম। এবারে এখান থেকে যদি এভাবে টান দিয়ে খুলি তাহলে দাগ চলে আসছে না। এই যে এটা ধরে স্টার্টিং মার্কেট হলো স্টার্টিং, এই যে এটা, তাহলে এই যে এই জিনিসটা খুবই সহজ না? এটাকে স্কেলের মধ্যে খুব টাইট টাইট করে ধরে মেজার করব। মেজার করার পরে এখানে কয়টা স্টিচের লেন্থ? 50টা স্টিচের লেন্থ, 25টা করে 50টা ভালো ধরো। তাহলে এখানে 25টা স্টিচের লেন্থ যদি 50টা স্টিচের লেন্থ যদি হয়, এখানে 2 যদি হয় 1.3 সেন্টিমিটার, তাহলে এটা কয়টার? 50টা। তাহলে 100টা, তাহলে তার 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2.6 সেন্টিমিটার, তাহলে এটা 100টার স্টিচ লেন্থ 2.6 সেন্টিমিটার। বুঝতে পারছি? এভাবে আমরা সেন্টিমিটারে স্টিচ লেন্থ বের করতে পারি। তাহলে 100টার স্টিচ লেন্থ যদি 2.6 হয় তাহলে একটার কত? হ্যাঁ 0.6
0.2026। এটা হলো একটা স্টেজের লেন্থ। তার সাথে মেশিনের মধ্যে যতগুলো নিডল আছে তাতে ততগুলো নিডল যদি গুণ করে দেই তাহলে সবগুলো টোটাল কোর্স লেন্থ পেয়ে যাবো না? এটা অনেক সহজ না? বুঝতে পারছি? এটা এত মেশিন ফ্যাক্টরিতে ব্যবহার করে না, এত জটিল প্রক্রিয়া ব্যবহার করতে গেলে উজুই থাকবে না, বুঝে নাই? এটা খুব সহজ। এটা জাস্ট ফেব্রিক ধরবো, 100টা ওয়ালসের লেন্থ নিব, 100টা ওয়ালসের লেন্থ নেওয়ার পরে যা আসবে সেটাকে যদি বাগ দিলে একটা নিডেলের লেন্থ আসবে, সেটাকে টোটাল নাম্বার অফ নিডেল দিয়ে বাগ করে দিলে অটোমেটিক্যালি কোর্স লেন্থ চলে আসবে, গুণ করে দিলে কোর্স লেন্থ চলে আসবে। আচ্ছা আমার কোশ্চেন হলো, আপনি যে এই যে ব্রিজে মার্কিং করলেন, এইখানে ফুল একটা কোর্স আছে, এটা কি হবে? ফুল কোর্স না, আপনি জাস্ট মানে একটা র্যান্ডম আমি এক্সাম্পল দিলেন। এটা এই সিস্টেমে ফ্যাক্টরিতে বের করে এবং এই জিনিসটা যথেষ্ট প্রিসাইজ। তাহলে মানে ফ্যাক্টরিতে যেটা করতে হবে ফুল মানে কয়টা ওয়েলস আছে পুরোটা মেজার করতে হবে? না, শুধু এতটুকু আমি যেটা দেখালাম লাস্টের দিকে ও সেটা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে এই রেফারেন্স দিয়েও তো হবে, ঠিক আছে। এই রেফারেন্স বলতে এই জিনিসটা হ্যাঁ, এটা ফ্যাক্টরিতে দিয়ে ব্যবহার হবে। হয়, ওটা ব্যবহার হয়। জি জি। কি এটা? এটা দেখি। এটা দিয়ে জাস্ট এই যে যেখানে মনে করে এই যে এই লম্বা করে দিলাম, লম্বা করে দেওয়ার পরে এখানে ধরে এভাবে ঝুলিয়ে দিলাম। ও আচ্ছা। এবার ঝুলিয়ে দেওয়ার পরে যেখানে যে বরাবর আসছে সেই বরাবর মেজার করবো। আচ্ছা আমাকে নাম্বারিংটা আরেকবার বলবেন? করে দেবো।